কিছুদিন আগের কথা। পুজোর ছুটি পেয়ে আমি আর মিতালি বেড়াতে এসেছিলাম পদ্মেশ্বরপুর গ্রামে। দূর সম্পর্কের এক আত্মীয় বলেছিলেন তার বাড়িতে থাকতে, কিন্তু মিতালি রাজি না হওয়াতে আমরা ভাড়া বাড়িতেই উঠলাম। আসুন আসুন দাদা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিকই ছিল। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই নিন ঘরের চাবি, সব পরিষ্কার করিয়েই রেখেছি। অনেক দূর থেকে আসছেন, খিদে পেয়েছে নিশ্চয়। ওই আর কি, একটু পেয়েছে বটে। ঠিক আছে, আমি রামুকে বলে দিচ্ছি খাবারটা দিয়ে যেতে। আপনারা ফ্রেশ হয়ে নিন। এই বলে ভদ্রলোক ভিতরে চলে গেলেন রামুকে ডাকতে। আমরা আমাদের ভাড়া করা ঘরটায় ঢুকলাম। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব বেশি সাজানো না হলেও পরিপাটি করে গোছানো। ঘরের একদিকে বড় একটা জানলা, সেখান দিয়ে আলো আর বাতাস ঢুকে ঘরটাকে ঠান্ডা আর আরামদায়ক করে তুলেছিল। রাখ রাখ, খাবারটা ওখানে রাখ। আপনারা নিজের বাড়ি মনে করেই থাকবেন, কোনো দরকার হলে আমাকে জানাবেন। আমি ওপরের তলাতেই থাকি। অনেক বেলা হয়ে গেল, আপনারা খেয়ে নিন, আমি তাহলে আসি। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। সারাদিনের পথশ্রমে আমরা দুজনেই এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সেদিন আর কোথাও বেরোইনি। আমরা যে বাড়িটাতে এসে উঠলাম সেই বাড়িটার কাছাকাছি একটা পার্ক আছে, তাই পরদিন আমি মিতালিকে সঙ্গে নিয়ে বিকালে পার্কে গিয়ে বেঞ্চিতে বসেছি। দেখলাম অনেকেই ঘুরে বেড়াচ্ছে, আর ছোট ছোট ছেলে মেয়েরা ছোটাছুটি করছে। দেখো কত সুন্দর জায়গা, তাই না? হ্যাঁ, বেশ শান্ত। এইসব দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা উঠব মনে করছি, হঠাৎ এই সময় মিতালি আমাকে বলল, দেখো ওরা কখন থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। চেয়ে দেখলাম একজন ভদ্র লোক আর একজন ভদ্র মহিলা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি গো, দেখলে? হ্যাঁ, দেখলাম। সন্ধ্যা হয়ে এসছে, চলো বাড়ি যাই। আমরা ওঠার উপক্রম করতেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা আমাদের দিকে এগিয়ে এলেন। ভদ্রলোক বললেন, এর আগে আপনাদের এদিকে দেখিনি, দেখে বাইরের লোক বলে মনে হচ্ছে। ঠিকই অনুমান করেছেন, আমরা কলকাতার লোক, দিন কয়েকের জন্য এখানে বেড়াতে এসেছি। কোনো আত্মীয়ের বাড়ি উঠেছেন বুঝি? না, আত্মীয় থাকলেও আমরা ভাড়া বাড়ি নিয়েছি। আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এই পদ্মেশ্বরপুরের বাসিন্দা। আজ নয় মশাই, আমরা 3 পুরুষ এখানে বাস করছি। আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমাদেরও। একটা কথা বলি? হ্যাঁ, বলুন না। আগামীকাল আমার একমাত্র মেয়ের জন্মদিন। প্রতি বছরই মেয়েটার জন্মদিনে সন্ধ্যার পর যৎসামান্য অনুষ্ঠান করে থাকি, এবং সেই উপলক্ষে কয়েকজন পরিচিত বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করে খাওয়াই। কয়েক বছরই আমরা এই অনুষ্ঠান করছি, কিন্তু গত বছর থেকে নিমন্ত্রণ করা সত্ত্বেও কেউ আর আমাদের বাড়ি আসে না। কেন আসে না? সবার ধারণা আমাদের বাড়িটা নাকি ভূতের বাড়ি, তার ফলে কেউ আর আসতে চায় না। আপনারা দুজনে যদি আগামীকাল সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসেন, তাহলে আমরা খুব খুশি হব। ঠিক আছে, কিন্তু লোকজন কেন আপনাদের বাড়িটাকে ভূতের বাড়ি বলতে শুরু করেছে, সে সম্বন্ধে কিছু অনুসন্ধান করেছেন? কি আর অনুসন্ধান করব মশাই, আমরা তো কোনোদিন কিছু দেখিনি। কে গো, তুমি কি কোনোদিন ভূত টুত দেখেছ? কোথায় ভূত? লোকে এখন আমাদের আর আমাদের মেয়েটাকে ভূত বলছে কিনা কে জানে। আপনাদের মেয়েটিকে তো দেখছি না।
ঝিয়ের কাছে রেখে এসেছি। আপনাদের আবার ভূতের ভয় টয় নেই তো? দূরমশাই, ভূত বলে কিছু আছে নাকি? ঠিক বলেছেন, ভূত আবার কি। যাকগে, তাহলে কাল সন্ধ্যার পর আমাদের বাড়ি যেতে আপনাদের আপত্তি নেই তো? ঠিক আছে, বলছেন যখন, তখন নিশ্চয়ই যাব। তবে আপনার বাড়িটা কাছাকাছি তো? বেশি দূর হলে কিন্তু রাত বিরেতে যেতে পারবো না, কারণ এখানে আমরা একেবারে নতুন। না না, বেশি দূরে আমরা থাকি না, মাত্র মিনিট 10 হাঁটা পথ। তাছাড়া যাওয়া আসার ব্যাপারে আপনাদের ভাবতে হবে না, আমি নিজে এসে নিয়ে যাব, আবার পৌঁছেও দিয়ে যাব। কাল সন্ধ্যার সময় আপনারা ঠিক এই বেঞ্চটায় বসে থাকবেন, আমি এসে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, আমরাও এবার যাব। পরের দিন সন্ধ্যার কিছু আগেই আমি আর মিতালি পার্কে গিয়ে সেই নির্দিষ্ট বেঞ্চটায় বসলাম। একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে এলো। মফস্বল শহরের আলো, কাজেই সব টিমটিমে আলো, তাও আবার দূরে দূরে। ভদ্রলোকের আসার অপেক্ষায় বসে আছি। অনেকক্ষণ হয়ে গেল, এখনো লোকটা এলো না। আজকে লোকটা আসবে তো? হঠাৎ পিছন থেকে হরিবাবুর কণ্ঠ ভেসে এলো। অনেকক্ষণ এসেছেন বুঝি? না না, এই তো কিছুক্ষণ আগেই এসেছি। আমার একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, আসুন আমার সঙ্গে। আমরা ভদ্রলোকের পিছন পিছন হাঁটতে হাঁটতে এসে হাজির হলাম পাঁচিল ঘেরা ছোটখাটো একটি দোতলা বাড়ির সামনে। বাড়িটার চেহারা দেখে কেমন যেন মনে হলো এই বাড়িতে আবার কোনো লোকজন বাস করে নাকি। দেখে মনে হয় বাড়িটা অনেক দিন ধরেই খালি পড়ে আছে। ভাঙাচোরা না হলেও কেমন যেন ভুতুরে ভুতুরে। বুঝলাম এই জন্যেই লোকে রাতে এই বাড়িতে আসতে চায় না, সবাই ভূতের বাড়ি বলে। ভদ্রলোক আমাদের একটি বড় ঘরে নিয়ে গেলেন। আসুন আসুন, ভিতরে আসুন। এত রাস্তা কষ্ট করে এসেছেন, বসুন বসুন। এই নিন, আগে একটু শরবত খেয়ে নিন, গরম থেকে এসেছেন, ভালো লাগবে। আপনারা বসুন, আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করছি। এই বলে ভদ্রলোক এবং ভদ্রমহিলা তাদের মেয়েটিকে নিয়ে চলে গেল। এই দেখেছো, বাড়ির বাইরেটা কেমন জংলি, কিন্তু ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, তাই না? তাই তো দেখছি। বেশ কিছুক্ষণ কেটে গেল, রাত ক্রমে ক্রমে বাড়ল, কিন্তু ভদ্রলোক আর ভদ্রমহিলার দেখা নেই। আমরা দুজনে বসে আছি তো, বসেই আছি। আমাদের এইভাবে বসিয়ে রেখে এতক্ষণ ওদের ডুব মেরে থাকাটা বেশ অভদ্রতাজনক কাজ বলে আমার মনে হলো। মনে মনে বিরক্ত হয়ে উঠলাম। এরা কোথায় গেল এতক্ষণ? এতক্ষণ ধরে আমাদের এভাবে বসিয়ে রাখা ভালো লাগছে না একদম। অভদ্রতারও তো একটা সীমা আছে, তাই না? আমারও ঠিক ভালো লাগছে না, মনে হচ্ছে এখান থেকে উঠে চলে গেলেই ভালো হতো। কেউ কাউকে এভাবে বসিয়ে রাখে? চলে যাব মনে করলাম বটে, কিন্তু যেতে পারলাম না। কেমন যেন ভদ্রতায় বাঁধল। আরও কিছুক্ষণ কেটে গেল, ক্রমে রাত বাড়ছে, বিদেশ বিভুঁই, জায়গা কি করব ভাবছি। হঠাৎ ভদ্রলোক এসে ঘরে ঢুকে বললেন, বেশ খানিকক্ষণ বসিয়ে রাখলাম আপনাদের, তাই না? ভদ্রতা রক্ষার জন্য আমিও হেসে বললাম, ঠিক আছে, তাতে কি হয়েছে? কোথাও আটকে পড়েছিলেন বুঝি? আমরা আলো সহ্য করতে পারি না,
অন্ধকারে থাকতে ভালো লাগে, আলোয় থাকলেই মনে হয় অতল গহ্বরে ডুবে যাচ্ছি। তার কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে বললাম, সে কি? এমন কথা তো কখনো শুনিনি। এটা তো খুব অস্বাভাবিক ব্যাপার। এর জন্য ডাক্তার দেখানো দরকার। ডাক্তার বুদ্ধি আর কিছুই করতে পারবে না মশাই। যাক, ওসব কথা। আসুন, খেয়ে নেবেন, চলুন। আমি হাত ধুয়ে আসছি। বাথরুমটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে। আমি এখন আর কথা না বাড়িয়ে পাশের একটা ছোট্ট বাথরুমে হাত ধুতে যাই। মিতালি হরিবাবুর সাথে ডাইনিং রুমে যায়। বাবু, তোমার পুতুলটা খুব অদ্ভুত। দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা পুতুল এনেছি। আমার এরকম পুতুলই ভালো লাগে। আমি কল খুলে হাত ধুচ্ছি। হঠাৎ অনুভব করি পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছন ফিরতেই কাউকে আর দেখতে পাই না। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে ডাইনিং রুমে এসে দেখি নানা রকম সব খাবার সাজানো, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, কেক, কিছু বাদ নেই। আপনারা এসেছেন বলে আজ আমাদের মেয়ে খুব খুশি হয়েছে। মামুনি, এবার কেকটা কাটো। ওনারা আবার খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন। বৌদি, কেকের উপরে একটা মোমবাতি লাগিয়ে দিলে আরো সুন্দর দেখাতো। না না, আমরা কেউ মোমবাতির আলো সহ্য করতে পারি না। কথাটা অস্বাভাবিক লাগলো, কিন্তু যেভাবে আলো শব্দটা শুনেই ওদের চোখ লালচে হয়ে উঠল, মনে হলো যেন আলো জ্বললে কোনো লুকোনো সত্য বেরিয়ে পড়বে। আমরা আর কথা বাড়ালাম না। মেয়েটি কেকটি কাটলো। আমরা সবাই হাততালি দিলাম। এবার খেয়ে নিন, অনেক রাত হয়েছে। আপনারা তো আবার বাড়ি ফিরবেন। আমরা খেতে যাব। এমন সময় টেবিলের নিচ থেকে কচমচ শব্দ কানে গেল। মিতালির নিচে তাকিয়েই হঠাৎ চিৎকার করে উঠল। ও মা গো! সেখানে যে মেয়েটিকে আমরা একটু আগে দেখেছিলাম সে নয়, একটা অদ্ভুত কালচে চোখহীন বিকৃত বাচ্চা বসে বসে পুতুলটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বৌদি দরজা বন্ধ করে বলল, আজ বহু বছর পর অতিথি এসেছে। মেয়েটির খুব খিদে। আজ আর আপনাদের ফেরা হবে না। আমরা দুজনেই ভয়ে কাঁপতে শুরু করলাম। ঠিক তখনই আমার চোখ পড়ল দেওয়ালের কোণে ছোট একটা জানলার দিকে, যেটা বাইরে থেকে জংধরা দেখা গেলেও ভেতর থেকে ভাঙা। মিতালি, আমরা এদের সাথে লড়াই করতে পারবো না, পালাতে হবে। দেখো, ওই জানলাটা খোলা। হঠাৎ দেখি মেয়েটি হিস হিস শব্দ করে আমাদের দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আমি চেয়ারটা জোরে ঠেলে দিলুম। তা গিয়ে সোজা লাগলো মেয়েটার গায়ে। সুযোগটা কাজে লাগিয়ে আমি আর মিতালি জানালা দিয়ে লাফ দিলাম। জানালার নিচে ছিল ঘন ঝোপঝাড়। আমাদের হাত পা কেটে গেল বটে, কিন্তু আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। পিছন থেকে হরিবাবুর চিৎকার শোনা গেল, থামুন, ফিরে আসুন, ওর খিদে লেগেছে, ওর খাবার দরকার। আমি মিতালির হাত ধরে প্রাণপণে ছুটে বড় রাস্তায় এসে দেখি ভাগ্যক্রমে একটা সাইকেল ভ্যান দাঁড়িয়ে আছে। আমরা প্রায় একরকম লাফ দিয়ে উঠে বসলাম। ভ্যানওয়ালা আমাদের নিয়ে গাড়ি চালিয়ে দিল। বাড়ির দরজায় নেমে দেখি বাড়িওয়ালা জেগে আছেন। তিনি আমাদের দেখে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় গিয়েছিলেন? আমি তার কাছে কোনো কথা প্রকাশ না করে বললাম, এই এদিক ওদিক বেড়াচ্ছিলাম। রাতে এদিক ওদিক ঘুরবেন না,
এখানে চোর ডাকাতের ভয় না থাকলেও ভূতের ভয় আছে। তারপর আপনারা যেদিকে গিয়েছিলেন ওই দিকটাই তো ভূতের আড্ডা আছে মশাই। আপনারা বিদেশি লোক, তাই সাবধান করে দিলুম। এই কথা বলে তিনি ঘরের ভেতর চলে গেলেন। আমার মনে কিন্তু এই সম্বন্ধে একটা কৌতূহল জেগে রইল, কারণ ওইসব ভূত প্রেত আমি বিশ্বাস করি না। তাই সারা রাত ঘুম হলো না। বারবার মনে হতে লাগলো, যা দেখেছি সেটা কি সত্যি? বিছানায় ছটফট করে কাটালাম। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। বাড়িটির কাছে গিয়ে দেখি দরজায় একটা বড়সড় তালা ঝোলানো। আমি আশ্চর্য হয়ে গেলাম। কাল রাতে আমরা সস্ত্রীক এই বাড়িতে এসেছিলাম ভূতের মেয়ের জন্মদিন উপলক্ষে। আজ দেখছি তালা বন্ধ। তালাটা দেখলেই মনে হয় অনেক দিন ধরে তালা দেওয়া আছে। তাহলে কি সত্যিই কোনো ভৌতিক ব্যাপার? আমি এসব চিন্তা করছি এমন সময় একজন লোক রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। সে আমাকে দেখে বলল, আপনি কাউকে খুঁজছেন মশাই? এই বাড়িতে কেউ থাকে না। বলেন কি মশাই? আমি কাল রাতে আমার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে জন্মদিনে এসেছিলাম। আমার কথা শুনে লোকটা হো হো করে হেসে বলল, নিশ্চয় আপনি ভুল করছেন, আর না হয় ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছেন। আমি তার কথার প্রতিবাদ করে বললাম, না মশাই, আমি ভুল বলিনি। এরপর আমি একে একে সব কথা খুলে বললাম। আমার সব কথা শুনে সেই ভদ্রলোক আমাকে নিয়ে বড় রাস্তার ধারে একটা গাছের তলায় বাঁধানো বেদিতে বসালেন আর বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 7-8 বছর আগে কলকাতা থেকে এক ধনী ভদ্রলোক এখানে বেড়াতে এসেছিল। সঙ্গে ছিল তার স্ত্রী আর একটি 7-8 বছরের মেয়ে। এই জায়গাটা তার খুব ভালো লেগেছিল, তাই তিনি এখানে ওই আধুনিক বাড়িটি তৈরি করেছিলেন। বেশ নিশ্চিন্ত মনে তিনি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাস করছিলেন। কিন্তু টাকার জন্যেই তার সর্বনাশ হলো। একদিন রাতে ডাকাত পড়ে তাকে, তার স্ত্রীকে আর তার ছোট্ট মেয়েটাকে খুন করে টাকা পয়সা, সোনার গয়না সব চুরি করে পালায়। তারপর ঘরের মধ্যেই 3টে মরা পড়ে থেকে থেকে পচতে শুরু করে। দরজা খোলা পেয়ে শেয়াল, কুকুর আর শকুনে তাদের ছিঁড়ে ছিঁড়ে খায়। পচা দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দেয়। ডোমেরা এসে মরাগুলোকে তুলে নিয়ে যায়। তারপর থেকেই ওই বাড়িটাতে এরকম ভৌতিক কাণ্ড ঘটতে শোনা যায়। আমি সব কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে এলাম। তার পরদিন ফিরে গেলাম কলকাতায়। সবকিছু যেন একটা দুঃস্বপ্নের মতো লাগছিল। আজও মাঝে মাঝে ভাবি, সেদিন যা ঘটেছিল সত্যি কি ঘটেছিল, নাকি সবটাই আমার কল্পনা?